আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 7 পদার্থের গাঠনিক ধর্মের ফার্স্ট পার্ট, মানে কঠিন পদার্থের যে সম্প্রসারণ গুলা, বল প্রয়োগে তার দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, তারপরে কৃন্তন বিকৃতি, এই সকল জিনিসটা আজকে আমাদের ক্লাস। তো প্রথমত আমরা দৈর্ঘ্য বিকৃতি নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। তো দৈর্ঘ্য বিকৃতি বোঝানোর জন্য আমরা একটা বস্তু কল্পনা করি। ধরো একটা তার, এরকম একটা তার কোন একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো আছে। ধরো তারের উপর তুমি এদিকে বল প্রয়োগ করছো, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছো, এফ বল অ্যাপ্লাই করছে, ইএক্সটি আমরা লিখলাম এক্সটার্নাল ফোর্স বোঝানোর জন্য। তো বল প্রয়োগ করার কারণে তারটা একটু প্রসারিত হয়ে গেছে, হয়ে ধরো এরকম একটা পজিশনে আসছে। তাহলে প্রথমে যে পজিশনটায় ছিল সেটাকে আমরা বলতেছি তার সাম্য অবস্থা। সাম্য অবস্থা কল্পনা করে নিলাম যে এটাই হচ্ছে তার সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থা থেকে দেখো সে কিছুটা প্রসারিত হয়ে গেছে, তাহলে এতটুকু তার প্রসারণ ঘটছে। প্রথম অবস্থায় এই তারের দৈর্ঘ্য আমি কল্পনা করলাম এল, প্রথম অবস্থায় এই তারের দৈর্ঘ্য কল্পনা করলাম এল। এখন দেখো বল প্রয়োগের কারণে তার প্রসারণ ঘটছে। কতটুকু প্রসারণ ঘটছে? ঠিক এতটুকু পরিমাণ তার প্রসারণ ঘটছে। এই যে প্রসারণ ঘটছে অর্থাৎ তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কল্পনা করতেছি হচ্ছে ছোট হাতের এল। দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কল্পনা করতেছি ছোট হাতের এল। তো এখন একটু চিন্তা করো, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হইলো তার মানে দৈর্ঘ্য তার একই রকম নাই। বল প্রয়োগের কারণে আকার বা আকৃতির যে আপেক্ষিক পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে বিকৃতি। বিকৃতি নির্ণয়ের জন্য আমরা যে সূত্র ব্যবহার করি সেটা সবসময় বলছিলাম, যে কোনো বিকৃতি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা বা একক মাত্রায় পরিবর্তন আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তার মানে অবশ্যই দৈর্ঘ্য বিকৃতি হয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি ঘটছে। তো দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য এল। তো এখন যে জায়গায় তুমি বিকৃতি ঘটাবা না কেন, যেখানেই তুমি বিকৃতি ঘটাও, বিকৃতি ঘটাইলে এই বস্তুর ভিতরে একটা বাধাদানকারী বল তৈরি হবে। বিকৃতি ঘটাইলেই বস্তুর ভিতরে একটা বাধাদানকারী বল তৈরি হবে। আমরা উদাহরণস্বরূপ বলছিলাম, বন্ধু বান্ধবদের যখন আমরা নাম বিকৃত করে ডাকি তখন তাদেরকে মারতে ইচ্ছা করে, তাহলে এই মারাটা হচ্ছে বল প্রয়োগ করা। তাহলে কোনো একটা বস্তুকে যখন আমরা বিকৃত করব তখন তার ভিতরে একটা বাধাদানকারী বল তৈরি হবে, ওই বলটাকে আমরা বলি পীড়ন। একক ক্ষেত্রফলের মধ্যে তৈরি হওয়া বাধাদানকারী বলটাই হচ্ছে পীড়ন। তাহলে এই পীড়ন ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? এফ ডিভাইডেড বাই এ। যদিও এখানে যে এফটা দেখানো হচ্ছে সেটাকে দেখে মনে হচ্ছে বাহ্যিক বল। তো সাধারণ যে ঘটনাগুলো আমরা পর্যালোচনা করি বা যেগুলো আমরা পড়াশোনা করি সেক্ষেত্রে এই প্রযুক্ত বল এবং এই বাধাদানকারী বলটা হচ্ছে অনেকটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মতো, দুইটার মান সবসময় সমান হয়। তাই আমরা জেনারেলি এইখানে প্রযুক্ত বলটাই ব্যবহার করি, কোনো সমস্যা হয় না। আমাদের একাডেমিক লাইফে এর থেকে বেশি ঝামেলা করে না। তবে এটা মাথায় রাখবে, পীড়ন হচ্ছে বাধাদানকারী বল। তো দেখো এই যে দৈর্ঘ্য বিকৃতি হইলো, বিকৃতির কারণে পীড়ন হইলো, এই পুরো জিনিসটা মানে এই বিকৃতি আর পীড়নের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো সমানুপাতিক সম্পর্ক। বিকৃতি এবং পীড়নের মধ্যে সমানুপাতিক সম্পর্ক কে বলেছে? হুকের সূত্র। বিজ্ঞানী হুক তার সূত্র অনুসারে বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই পীড়ন এবং বিকৃতির সম্পর্ক সমানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা তুলে ফেলি তাহলে একটা গুণাঙ্ক আসবে, যেটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে থাকি। এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা ইজ ইকুয়ালস টু সবসময় পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আমরা যদি দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা চিন্তা করি তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, যেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এইটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। তো ওয়াই ইকুয়ালস টু পীড়ন মানে এফ ডিভাইডেড বাই এ, বিকৃতি মানে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। আমরা যদি এগুলাকে একটু ঠিকঠাক করে লিখি তাহলে আসবে এফ এল ডিভাইডেড বাই এ ইনটু এল। এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের বেসিক ইনফরমেশন। তবে এই সূত্রটা মাঝে মাঝে চেঞ্জ হইতে পারে। মাঝে মাঝে চেঞ্জ হইতে পারে কিভাবে? ধরো তুমি এখানে বাহ্যিক বল প্রয়োগ করলা না, সরাসরি তুমি বল প্রয়োগ করছো না। তুমি বল প্রয়োগ করার সাহায্য মানে দড়ির সাহায্যে বল প্রয়োগ করতে পারো, নিজে হাত দিয়ে টানতে পারো, এইগুলা করতেছো না। তুমি কি করতেছো? ধরো এখানে একটা বস্তুকে ঝুলাই দিলা, এম ভর বিশিষ্ট একটা বস্তুকে ঝুলাই দিলা। এখন এম ভর বিশিষ্ট একটা বস্তু নিচের দিকে সবসময় কিন্তু তার ওজনের সমপরিমাণ একটা বল ক্রিয়া করবে। তাহলে এই এফ এর জায়গায় সেক্ষেত্রে কি আসতে পারে? এম জি আসতে পারে, ডিভাইডেড বাই এ মানে ক্ষেত্রফল। দেখো এইটা বলটা প্রয়োগ করা হচ্ছে কিন্তু এই যে তারের প্রস্থচ্ছেদের উপর। তারটা যদি সিলিন্ডার আকৃতির বস্তু কল্পনা করো, এই সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রফল এ সমান সমান সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে এর জায়গায় আসতে পারে পাই আর স্কয়ার, তার সাথে হচ্ছে এল। এটাও সূত্র হতে পারে, তবে এটা সকল ক্ষেত্রে সত্য না, কারণ তোমার তারটা সবসময় সিলিন্ডার আকৃতির হবে এমন কিন্তু না। যদি তারটা এইরকম শেপের হয়, ধরো এইরকম কোন একটা শেপের তার হইলো, ওই যে অনেকটা লোহার রড যেগুলা থাকে, চারকোনা রড, ওই রডের মতো যদি তার হয়, হইতেই পারে, এমন কোনো অস্বাভাবিক বিষয় না। তখন তুমি যদি এই পৃষ্ঠে কোনো একটা কিছু লাগাই এরকম বল প্রয়োগ করো,
এই পৃষ্ঠে যদি বল প্রয়োগ করো তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আর পাই আর স্কয়ার হবে না। এটা কি বৃত্তাকার পৃষ্ঠ? দেখো তো, আয়তাকার পৃষ্ঠ যদি হয় তাহলে হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর যদি বর্গ হয় তাহলে হবে বাহুর উপর স্কয়ার। তাহলে এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হইতে পারে, তবে জেনারেলি আমাদের হয়তো তারের উপর বল প্রয়োগ করতে বলে। সাধারণত আমাদেরকে বলে তারের উপর বল প্রয়োগ করতে। যদি তারের উপর বল প্রয়োগ করো তাহলে সেটা পাই আর স্কয়ারই হবে, কারণ তার আমাদের কোনো কিছু উল্লেখ করা না থাকলে সবসময় আমরা কনসিডার করব তার হচ্ছে সিলিন্ডার আকৃতির বস্তু। যদি নরমালি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে তারকে আমরা বলবো হচ্ছে সিলিন্ডার আকৃতির একটা বস্তু। নরমালি তুমি যে তারগুলো আশেপাশে দেখো এগুলো কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপেরই হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। দেখো কোন রকম সকল স্থিতিস্থাপক গুণাঙ্কের কিন্তু একক সেম, সকল স্থিতিস্থাপক গুণাঙ্কের এককটা সেম। কেন একক সেম খেয়াল করো, সকল গুণাঙ্কই হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। সকল গুণাঙ্কটাই হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তো বিকৃতির কিন্তু কোনো একক নাই, যা আছে সেটা হচ্ছে পীড়নের। তাহলে পীড়নের যা একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কিন্তু তাই। তোমাদের মনে থাকার কথা, পীড়নের এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, বা এটাকে আমরা প্যাসকেলও বলে থাকি। তাহলে ইয়ং এর গুণাঙ্কের এককটাও কিন্তু তাই, সেটা কি নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। তাহলে ইয়ং এর গুণাঙ্কের বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন দেখো এই যে তারের উপর, এই তারের উপর তুমি বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করে তারটা প্রসারিত হচ্ছে, তাহলে বস্তুর স্বাভাবিক অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে। বল প্রয়োগ করে প্রসারিত করতেছো মানে স্বাভাবিক অবস্থার একটা পরিবর্তন তুমি লক্ষ্য করতেছো। তাহলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে তার যদি স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে তখন কিন্তু তার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় হয়, তার মধ্যে কিছুটা শক্তি জমা হয়। এই জমা হওয়া শক্তির একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি সবসময় বিভব শক্তি। কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থা পরিবর্তন করতে তার মধ্যে যে শক্তি জমা হয় তাকে আমরা বিভব শক্তি বা সঞ্চিত শক্তিও বলে থাকি। তাহলে এই যে এখানে তারকে তুমি প্রসারিত করতেছো, তাহলে তার প্রসারিত করতেও কিন্তু এখানে কিছুটা শক্তি জমা হচ্ছে। এই যে তারকে ধরে টেনে এখানে নিয়ে আসছো, তাহলে এর ভিতরে কিছুটা শক্তি জমা হচ্ছে, যে শক্তির কারণেই কিন্তু সে কিছুটা কাজ সম্পাদন করবে, শক্তির সাহায্যে কাজ সম্পাদন করবে। কি ধরনের কাজ? এখন তুমি তারকে ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফেরত যাইতেও কিন্তু কিছুটা এনার্জি লাগবে, তো এইটুকু কাজ করতে বা ওইটুকু স্মরণ হইতে তার মধ্যে যে শক্তিটা সঞ্চয় হয়েছে সেটা ব্যয় হয়ে যাবে। তো এই যে তারের প্রসারণে কি পরিমাণ কাজ করে আমরা সেটা একটু বের করার চেষ্টা করি। এই তারের প্রসারণে কৃত কাজ, তারের প্রসারণে কৃত কাজ। এখন দেখো নরমালি আমরা 9 10 কাজের যে সূত্র পড়ছিলাম W=Fs, মানে বল ইনটু সরণ। ওটা তখনই প্রযোজ্য যদি বলটা হয় ধ্রুব বল। আমরা কিন্তু কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে অলরেডি এটা নিয়ে আলোচনা করছি যে বল হয় দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা হলো পরিবর্তনশীল বল। কোনো বল যদি অন্য কোনো রাশির উপর নির্ভর করে বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে তখন সেটাকে আমরা পরিবর্তনশীল বল বলি। আর ধ্রুব বল যা কোনো কিছুর উপরে নির্ভর করে না। যদি ধ্রুব বল হয় তাহলে কাজের সূত্র হচ্ছে W=Fs, আর যদি পরিবর্তনশীল বল হয় তাহলে ইন্টিগ্রেশন অফ F dx cos থিটা, লোয়ার লিমিট হচ্ছে xi থেকে xf পর্যন্ত। তাহলে এখন আগে আমাকে বুঝতে হবে যে এখানে যে বলটা আমি প্রয়োগ করতেছি এই বলটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল, এটা আগে বুঝতে হবে। তো চলো এটা একটু চেক করি আমরা। তাহলে দেখো এই যে এই লাইনটা থেকে আমরা যদি এই বলের ইকুয়েশনটা একটু সাজাই, এই লাইনটা থেকে দেখো এখান থেকে F সমান সমান কি আসবে, YAL ডিভাইডেড বাই ক্যাপিটাল L, এটা। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা যদি তাকাই তাহলে দেখো বল মোটামুটি চারটা বিষয়ের উপর নির্ভর করে বলে মনে হচ্ছে, তবে ইয়ং এর গুণাঙ্ক এটা ফিক্সড, ধ্রুবক, এর কোনো পরিবর্তন হবে না। একটা তারের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল এটাও ফিক্সড, আদি দৈর্ঘ্য এটাও ফিক্সড। তাহলে এই পুরো রাশিটাই তোমার কনস্ট্যান্ট, এই পুরো রাশিটাই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এই যে এল মানে দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি, এল ছোট হাতের এল, দৈর্ঘ্য বৃদ্ধি এটা কিন্তু ফিক্সড না। তুমি চিন্তা করো 10 মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যতটুকু বল প্রয়োগ করবা 20 মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কিন্তু ততটুকু বল প্রয়োগ করলে হবে না, আরো বেশি বল প্রয়োগ করতে হবে। অল্প দৈর্ঘ্য বৃদ্ধির জন্য অল্প বল প্রয়োগ করতে হবে, বেশি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধির উপর এই বলটা কিন্তু নির্ভরশীল। তো দৈর্ঘ্য বৃদ্ধির উপর যদি বল নির্ভরশীল হয়, বল তো ধ্রুব বল না, এটা পরিবর্তনশীল। এই দৈর্ঘ্য বৃদ্ধির সাথে কিন্তু এটা পরিবর্তিত হতে পারে। অনেকের মনে একটা ক্ষুদ্র প্রশ্ন আসতে পারে, ভাই এখানে যতগুলাকে কনস্ট্যান্ট লিখছেন সবগুলা কি আসলেই কনস্ট্যান্ট কিনা? দেখো এখানে y আর আদি দৈর্ঘ্য l এই দুটো কনস্ট্যান্ট, কিন্তু এর বেলায় সামান্য একটু কনফিউশন আছে। কি ধরনের কনফিউশন? দেখো এর আগে যখন আমরা চলচিত্র অধ্যায়তে পড়ছিলাম তখন বলতাম যে একটা তারকে যদি টেনে লম্বা করা হয় দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে ক্ষেত্রফল কিন্তু কমে আসে, দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফলটা কমে আসে। তাহলে ভাইয়া এই তারের দৈর্ঘ্য যদি বাড়াই ক্ষেত্রফল কি কমবে না? হ্যাঁ কমবে, তবে এটা অতি সামান্য বলে আমরা এটা হিসাবের মধ্যে নিয়ে আসি না। মানে আমাদের এই দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় এই ক্ষেত্রফলের প্রসারণটা বা সংকোচনটা অতি সামান্য।
এটা এই ক্ষেত্রে হিসাবে আনার প্রয়োজন হবে না, যখন আমরা এরপরে পয়সনের অনুপাত করব তখন দরকার হবে যে দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি দুটাই একই সাথে কনসিডার করা হয় পয়সনের অনুপাতে। আপাতত এখানে কোনো প্রয়োজন নাই, তাই এই সবগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে বলটা হলো দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভরশীল। বল যদি দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভরশীল হয় তাহলে কিন্তু এটা ধ্রুব বল না, এটা কি ধরনের বল? পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল যদি হয়, পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ W = ইন্টিগ্রেশন অফ f dx cos থিটা, লোয়ার লিমিট xi থেকে আপার লিমিট xf পর্যন্ত। তো এখন আমরা আমাদের এই চিত্র অনুসারে এই সূত্রটাকে একটু চেঞ্জ করে ফেলি। তাহলে দেখো এই যে W = ইন্টিগ্রেশন অফ f dx এর জায়গায় দেখো ওখানে ছিল x পরিমাণ সরণ, আর এখানে ক্ষুদ্র দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য সরণ হচ্ছে মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে বলেই কাজ হচ্ছে। তাহলে dx এর জায়গায় আমরা কি কনসিডার করতে পারি? dl কনসিডার করতে পারি। এখন দেখো cos থিটা, বল যেদিকে দৈর্ঘ্য বৃদ্ধি কি একই দিকে হচ্ছে না আলাদা দিকে হচ্ছে? বল যেদিকে দৈর্ঘ্য বৃদ্ধি একই দিকে, বল আর দৈর্ঘ্য বৃদ্ধি যদি একই দিকে হয় তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, কারণ থিটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, তাহলে ওটা আমার লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা পাইলাম ইন্টিগ্রেশন অফ f dl cos থিটার মান 1, আর এখানে লোয়ার লিমিট হচ্ছে 0। প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 0, পরে হয়ে যাবে l পরিমাণ, মানে প্রথমে কোনো দৈর্ঘ্য বৃদ্ধি ছিল না যখন সে সাম্য অবস্থায় ছিল, পরে l পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তাহলে ইন্টিগ্রেশন অফ f dl লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে l। তাহলে এখন এখানে বলের সূত্রটা বসাই। বল F সমান সমান কি পাইলাম? YAL ডিভাইডেড বাই L। তাহলে আমরা একটু বসাই YAL ডিভাইডেড বাই L। YAL ডিভাইডেড বাই L ইনটু DL, ইন্টিগ্রেশন 0 টু ছোট হাতের L। এখন দেখো ইন্টিগ্রেশনের যে রুলস, ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী যারা কনস্ট্যান্ট তাদেরকে কিন্তু বাইরে নিয়ে আসতে হয়। এখানে কনস্ট্যান্ট কে কে আমরা একটু আগেই দেখলাম, y a তারপরে l, এই সবগুলাই কনস্ট্যান্ট। তো এখন এখানে থাকলো কে? শুধুমাত্র এই একাই থাকলো। তোমরা এখন নিজেরা একটু চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ dl এটা করলে কি আসবে বলো? ইন্টিগ্রেশন অফ dl, আচ্ছা ভিতরে একটা l ছিল, সরি, ইন্টিগ্রেশন অফ l ইনটু dl এটা সমান সমান কি আসবে? l স্কয়ার ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশন রুলস হচ্ছে পাওয়ার 1 বেড়ে যায় সেই পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে l এর পাওয়ার ছিল 1, একটা বেড়ে গেল, ডিভাইডেড বাই সেই পাওয়ার দ্বারা ভাগ, ইন্টিগ্রেশন শেষ, থার্ড ব্র্যাকেট চলে আসলো, আপার লিমিট লোয়ার লিমিট। তো এখন প্রথমে কোন লিমিট বসাইতে হয় মনে আছে? আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট। দেখো লোয়ার লিমিট কত আসছে এখানে, তাহলে বসানোর কি দরকার আছে? না, তাহলে YA ডিভাইডেড বাই ক্যাপিটাল L, এখানে আসলো কি l স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা একটা কাজ করি, একবারে সাজাই। তাহলে এই যে হাফ ইনটু YAL স্কয়ার ডিভাইডেড বাই L লেখা কি যাবে না? দেখো তো লেখা কি যাচ্ছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের তারের প্রসারণে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, YAL স্কয়ার ডিভাইডেড বাই L। এটাকে একটু কনভার্ট করা যায়, আমরা একবারে কনভার্সন গুলো তুলে নিই। সঞ্চিত শক্তিকে তুমি E দ্বারা প্রকাশ করতে পারো, W দ্বারা প্রকাশ করতে পারো, U দ্বারাও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে একটু মডিফাই করি। দেখো হাফ ইনটু এই যে y মানে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ককে আমরা কি লিখতে পারি? FL ডিভাইডেড বাই AL। তাহলে লিখি একটু FL ডিভাইডেড বাই AL ইনটু AL স্কয়ার ডিভাইডেড বাই L। দেখো তো কিছু জিনিস কাটাকাটি করা যায়, A কাটা, L কাটা, একটা L কাটা, তাহলে কি থাকলো? W ইকুয়ালস টু হাফ ইনটু FL। এটা হচ্ছে কৃতকাজের আর একটা সূত্র। এটা হলো টোটাল তারের দৈর্ঘ্য পরিবর্তনে যে পরিমাণ কাজ করতে হবে, এটা হলো তার সূত্র। একটা হচ্ছে YAL স্কয়ার বাই L, আর একটা হচ্ছে হাফ ইনটু FL। এবার দেখো এই যে কাজটা, এই কাজটা অনেক সময় গ্রাফ থেকেও বের করতে হয়, গ্রাফ থেকে বের করতে হয়। তাহলে গ্রাফ থেকে কাজটা কেমন? আমরা একটা গ্রাফ দেখি, বল ভার্সেস দৈর্ঘ্য বৃদ্ধির গ্রাফ। এদিকে আসলো F, এদিকে আসলো L। আমরা কিসের গ্রাফ দেখতেছি এখানে? এখানে দেখতেছি F ভার্সেস L এর গ্রাফ। ভাইয়া F ভার্সেস L এর গ্রাফ কেমন হবে একটু তাকাই। দেখো তো F টাকে কোন অক্ষে রাখা হয়েছে? Y অক্ষে। L টাকে কোন অক্ষে রাখা হয়েছে? আর মাঝখানে দেখো তো এই পুরো রাশিটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম দাও M। তাহলে y = mx, গ্রাফটা কেমন হবে? মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে মূল বিন্দুগামী সরল রেখা, বল বনাম সরণ, বল বনাম সরণ। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় তোমরা অলরেডি একবার পড়ে আসছো
যে বল ভার্সেস সরণ গ্রাফে এরকম করে লিখি এফ ভার্সেস এস গ্রাফে অন্তর্ভুক্ত অংশের ক্ষেত্রফল হলো কৃতকাজ। বল ভার্সেস সরণ গ্রাফে অন্তর্ভুক্ত অংশের ক্ষেত্রফলই হচ্ছে কৃতকাজ। এখন চিন্তা করো, আমি অন্তর্ভুক্ত অংশের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছি এক্স অক্ষের উপর যতটুকু জায়গা সে দখল করতেছে এই অংশের ক্ষেত্রফলই হচ্ছে কৃতকাজ। কেন এরকম হচ্ছে চলো একটু বুঝি। তাহলে এরকম যদি একটা শেপ টানি তাহলে এখানে একটা ত্রিভুজ শেপ তৈরি হচ্ছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র চিন্তা করো, এরিয়া অফ ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া, এটা হলো ক্ষেত্রফল বোঝাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। বলতো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটাই তো তাই না? তাহলে এবার একটু খেয়াল করি ভূমি কতটুকু। দেখো তো এই ত্রিভুজের ভূমি এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা তো দৈর্ঘ্য বৃদ্ধিকে মিন করতেছে যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছে। আর এই বরাবর উচ্চতা, উচ্চতাটাকে কি মিন করছে, কতটুকু বল তুমি প্রয়োগ করছো। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা মানে হাফ ইন্টু এল ইন্টু এফ। দেখো তো এই যে ক্ষেত্রফল এ পাইলা, এই ক্ষেত্রফলটা আসলে কাজের সূত্রের মতোই না। এই জন্য কি বলা হইলো, এই জন্য বলা হলো বল বনাম সরণ গ্রাফে অন্তর্ভুক্ত অংশের ক্ষেত্রফলই হচ্ছে কৃতকাজ। কৃতকাজের সূত্র আমরা কিন্তু দুইটা পাইছি, দুইটাই কাজে লাগবে। কৃতকাজের সূত্র আমরা দুইটাই পাইছি, দুইটাই কাজে লাগবে। এবার আর একটা অংশ করে পুরো জিনিসটা তোমরা একবারে তুলে নিতে পারবে, সেটা হচ্ছে একক আয়তনে কৃতকাজ। এই যে কৃতকাজটা পাইলে এটা কিন্তু সম্পূর্ণ তারের জন্য কৃতকাজ। পুরো তারটাকে প্রসারিত করতে কতটুকু কাজ করতে হয়েছে এটা হলো তার সূত্র। এবার যদি আমি এই তারটার একক আয়তনে কৃতকাজ বের করতে চাই, একক আয়তনে কৃতকাজ কিসে, আচ্ছা একক আয়তনে কৃতকাজ, তারের একক আয়তনে কৃতকাজ বা এটাকে আমরা সঞ্চিত শক্তিও কিন্তু বলতে পারি, কৃতকাজ বা সঞ্চিত শক্তিও আমরা বলতে পারি। তাহলে এখন একটু চিন্তা কর, একক আয়তন এর কৃতকাজ, এই যে কৃতকাজটা পাইলা এই কৃতকাজ কিন্তু টোটাল তারের প্রসারণে, টোটাল তারের আয়তন যদি ভি হয়, টোটাল তারের আয়তন যদি ভি হয় তাহলে ভি আয়তনে কৃতকাজ কত, কৃতকাজ হচ্ছে ডাব্লু। তাহলে একক আয়তনে কৃতকাজ বেশি হবে না কম হবে, কম হবে। তাহলে ডাব্লু ডিভাইডেড বাই ভি, এই একক আয়তনের কৃতকাজকে যদি ইউ দ্বারা প্রকাশ করো তাহলে ইউ ইকুয়ালস টু কি আসবে, ডাব্লু ডিভাইডেড বাই ভি। এইখানে এই ভি দ্বারা কি বোঝাচ্ছে, এই ভি দ্বারা বোঝাচ্ছে মোট আয়তন, এই ভি দ্বারা কি বোঝায়, মোট আয়তন বোঝায়। আর এই ডাব্লু দ্বারা কি বোঝায়, মোট কৃতকাজ। তাহলে এখন এটা তুমি কি করতে পারো, পরীক্ষা যদি তোমাকে বলে যে একক আয়তনের কৃতকাজ নির্ণয় করো, একক আয়তনে তুমি চিন্তা করলা ভাই আমি একক আয়তনের কৃতকাজের কোনো সূত্র মুখস্থ করব না, কোনো সমস্যা নাই। তুমি কি করবা, টোটাল আয়তনের কৃতকাজ বের করবা, টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিবে। টোটাল আয়তনের কৃতকাজ মানে মোট কৃতকাজ বের করে মোট আয়তন দ্বারা ভাগ করে দিবে, কাজ হয়ে যাবে। আর যদি মনে করো না ভাই আমি একটু সূত্রটা লিখবো, সূত্রটা দেখতে চাই, তাহলে একটু তাকাও। তাহলে ইউ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, ডাব্লু ডিভাইডেড বাই ভি। এখন ডাব্লু মানে টোটাল কৃতকাজ, এই টোটাল কৃতকাজ কিভাবে বের করব, হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল। তাহলে লিখি হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই এল। এবং দেখো এই যে এই ভাগ চিহ্নের নিচে কিছু নাই মানে ওয়ান আছে, এই মাঝখানের ভাগ চিহ্নকে উল্টাই দিলে উপরে ওয়ান নিচে হচ্ছে ভি মানে আয়তন বসবে। এবার চিন্তা করো তার কি আকৃতির বস্তু, এই তারের আয়তনই তো ভি, তাই না? এই ভিটা হচ্ছে কি বলতো, তারের আয়তন, এই ভিটা হচ্ছে তারের আয়তন। তার কি আকৃতির বস্তু, তার হচ্ছে সিলিন্ডার আকৃতির একটা বস্তু। সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র কি, সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখন এইচ তো উচ্চতা, তারের উচ্চতাটাকে আমরা এল যদি কনসিডার করি তাহলে কি আসবে, পাই আর স্কয়ার এল। এখন এই পাই আর স্কয়ার এইটুকু দেখো তো সিলিন্ডারের ক্ষেত্রফল, তাহলে কি দাঁড়াইলো এ ইন্টু এল। এটা হচ্ছে কি তারের বা সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে সেটা যদি এখানে বসাই এ ইন্টু এল, দেখো কাটাকাটি যায়, এ আর এ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি তো এখানে নিচে ভুল করে ছোট হাতের এল লিখে, এটা তো বড় হাতের এল,
বড় হাতের এল না, দেখো তো এই যে কৃতকাজের সূত্র বড় হাতের এল হয়, ভুল করে ছোট হাতের এল লিখে ফেলছিলাম। তাহলে দেখো উপরে কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু একক আয়তনের কৃতকাজ বের করতেছি। উপরে হচ্ছে হাফ, তার সাথে কি থাকতেছে ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আবার ক্যাপিটাল এল এর উপর স্কোয়ার, তাহলে ওয়াই। আচ্ছা এই স্কোয়ার তো দুইটার উপরেই আছে, তাহলে আমি এল বাই এল তার উপরে স্কোয়ার এরকম দিতে পারি। তাকাও কি কি থাকলো, উপরে আছে হাফ, এই যে হাফ, এই তো ওয়াই, এই যে ওয়াই, এল স্কোয়ার, এল আর এল গুণ করলে এল স্কোয়ার, দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে একবার হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একক আয়তনের কৃতকাজের আরেকটা সূত্র। তুমি চাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো যে একক আয়তনের কৃতকাজ ইউ ইকুয়ালস টু হাফ গুণন স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণন বিকৃতির উপর স্কোয়ার। হাফ গুণন স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণন বিকৃতি এর উপর স্কোয়ার। মজার বিষয় হচ্ছে সকল বিকৃতির জন্য এই সূত্র প্রযোজ্য একক আয়তনের বেলা। দৈর্ঘ্য বিকৃতি হোক, আয়তন বিকৃতি হোক, কৃন্তন বিকৃতি হোক, সকল বিকৃতির জন্য একক আয়তনের কৃতকাজ হচ্ছে হাফ গুণন গুণাঙ্ক ইন্টু বিকৃতির উপর স্কোয়ার। এই সূত্রকে আরেকটু মডিফাই করা যায়। আর কি মডিফাই করা যায়, আমরা এখানে এই যে ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্কের মানটা একটু বসাই। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, ওয়াই এর জায়গায় কি লেখা যায়, ওয়াই এর জায়গায় লেখা যায় হচ্ছে এই যে এই পাশে দেখো এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু এল, এ ইন্টু এল। তার সাথে থাকতেছে কি, তার সাথে থাকতেছে হচ্ছে এল স্কোয়ার বাই এল স্কোয়ার। দেখো তো এখানেও আবার কিছু কাটাকাটি করা যায়, এল আর এল কাটলে একটা এল থাকে, এল আর এল কাটলে একটা এল থাকে, তাহলে কেমন দাঁড়াচ্ছে হাফ ইন্টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু এল ডিভাইডেড বাই এল। তাকাও তো একটু কষ্ট করে, এই এফ ডিভাইডেড বাই এ এটা দেখো তো পীড়নের সূত্রের মধ্যে আছে না, আর এই পাশে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল এটা কিসের সূত্রের মধ্যে আছে, বিকৃতির সূত্রের মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি এটা একটা সূত্র এবং এই সূত্রের বাংলা ভার্সন হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। সকল বিকৃতির ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র এইটাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। দৈর্ঘ্য বিকৃতির বেলায় দৈর্ঘ্য বিকৃতির ইয়ং এর গুণাঙ্ক, তারের প্রসারণের কৃতকাজ, একক আয়তনের কৃতকাজ। দেখো এখন পর্যন্ত যা যা বললাম তাতে কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারো। দৈর্ঘ্য বিকৃতির পরে আমরা এখন পড়বো হচ্ছে আয়তন বিকৃতি। তো দেখো আয়তন বিকৃতিটা আমরা কিভাবে বুঝবো, ধরো এরকম একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি ধরো বাইরে থেকে বল প্রয়োগ করতেছো, এফ এক্সটার্নাল, বাইরে থেকে বল প্রয়োগ করতেছো, এক্সটার্নাল ফোর্স তুমি চারপাশ থেকে এরকম প্রয়োগ করতেছো। এরকমটা হয় সাধারণত যখন কোনো একটা বস্তুকে তুমি লিকুইডের মধ্যে নিয়ে যাবা, তরলের মধ্যে নিয়ে যাবা, তরল কিন্তু চারপাশ থেকে চাপ প্রদান করে, চারপাশ থেকে চাপ প্রদান করে তাকে একটু সংকুচিত করে ফেলার চেষ্টা করে। তাহলে ধরো এই বস্তুটা এই অবস্থান থেকে এইরকম একটা অবস্থানে চলে আসছে, তাহলে এখান থেকে এতটুকু আসছে, এখান থেকে এতটুকু আসছে, এতটুকু এতটুকু, এই যে দেখো তাহলে তার কি ছিল, প্রথমে নির্দিষ্ট একটা আয়তন ছিল, তাহলে তার প্রথম ক্ষেত্রে আয়তনটাকে আমি কনসিডার করলাম ভি, প্রথম ক্ষেত্রে আয়তনকে আমি কনসিডার করলাম ভি। তারপরে তার আয়তনটা কমে গিয়ে এরকম একটা পজিশনে চলে আসলো, তাহলে তার আয়তন কিছুটা পরিবর্তন হয়েছে বা আয়তন কিছুটা হ্রাস পাইছে। কতটুকু আয়তন হ্রাস পাইছে বা আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে, আয়তন পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তন কিভাবে বের করা যায়, তুমি এটাকে চাইলে স্মল ভি দ্বারা প্রকাশ করতে পারো অথবা চাইলে ডেল ভি দ্বারা প্রকাশ করতে পারো। কোনটা দিয়ে করলে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবা? আচ্ছা ডেল ভি, কারণ দুইটা যদি একই রকম দেই অনেক সময় ছোট হাতের না বড় হাতের বুঝতে পারবে না, তখন দুইটা আবার কেটে যাইতে পারে, আসলে এগুলো কাটবে না। তাহলে আয়তনের পরিবর্তনকে আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করার চেষ্টা করতেছি। তাহলে দেখো এই যে এইখানে তুমি যখন বাইরে থেকে বল প্রয়োগ করছো তার আয়তনের পরিবর্তন হয়েছে, আয়তনের যদি পরিবর্তন হয় সেখানে অবশ্যই বিকৃতি ঘটছে, আকার বা আকৃতির বা আয়তনের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে এই বিকৃতি কিভাবে বের করা যায়, এখানে যে বিকৃতি সেটা হলো আয়তনের বিকৃতি, আয়তন বিকৃতি। তো আয়তন বিকৃতি সমান সমান কি লেখা যায়, আমরা জানি যে কোনো বিকৃতি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা বা একক মাত্রায় পরিবর্তন। তাহলে পরিবর্তন হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই আদি আয়তন হচ্ছে ভি, এটা হলো পরিবর্তন। তো যখনই তুমি কোনো একটা বস্তুর বিকৃতি ঘটাবা তখনই তার ভিতরে একটা বাধাদানকারী বল তৈরি হবে। তো ধরো এই বস্তুর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল হচ্ছে এ, ক্ষেত্রফল আমরা কনসিডার করলাম এ, তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বল তৈরি হবে তার নামই হচ্ছে পীড়ন। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বল তৈরি হবে তার নামই হলো পীড়ন। তাহলে এখানে পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ।
আবার ওই মনে করে দেই, এই এফটা হচ্ছে ভেতরে তৈরি হওয়া বাধাদানকারী বল, কিন্তু সাধারণত বাধাদানকারী বল আর প্রযুক্ত বল সমান হয়, এই জন্য আমরা প্রযুক্ত বল এফটাকেই লিখে দিচ্ছি। তো দেখো যদি বাইরে থেকে তরল প্রযুক্ত হয়, তরল থাকে বাইরে থেকে, যে তরল এই চাপটা মানে বল প্রয়োগ করে, তাহলে এই প্রযুক্ত বল এটা হচ্ছে তরলের চাপের সমান। দেখবা যখনই তোমার হচ্ছে আয়তনের এই পরিবর্তনটা দেখায় বা আয়তন পীড়নটা বের করতে হয় বা আয়তন বিকৃতি নিয়ে পড়াশোনা করতে বলে, তখনই প্রশ্নে পীড়নের পরিবর্তে চাপটা দেয়া থাকে, পীড়নের পরিবর্তে দেয়া থাকে চাপ, এই জন্য আমরা তখন চাপটা নিয়ে ব্যবহার করব। তাহলে দেখো এখন বিজ্ঞানী হুক কি বলছেন, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে সবসময় স্থিতিস্থাপক গুণাঙ্কটা হবে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হবে হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে এখানে পীড়ন হচ্ছে দেখো এফ ডিভাইডেড বাই এ, আর বিকৃতি হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ভি। তো এই আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কে প্রকাশ করা হয় হচ্ছে বি দ্বারা, এই বি হচ্ছে বাল্ক মডুলাস বা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনীয় গুণাঙ্ক বলা হয়ে থাকে, আয়তনীয় গুণাঙ্ক বা আয়তনীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। বাল্ক মডুলাস আসলে ইংরেজি শব্দ, বিইউএল কে বাল্ক, ওখান থেকে আসছে। তো দেখো এখান থেকে আমি চাইলে কিন্তু আরেকটু মডিফাই করতে পারি, এই যে এইটুকুকে আমি চাপ পি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে থাকলো ডেল ভি ডিভাইডেড বাই ভি। তাহলে এটাকে যদি উল্টায় দেই তাহলে কি আসে, পিভি ডিভাইডেড বাই ডেল ভি। এটাও কিন্তু বাল্ক মডুলাসের সূত্র। বাল্ক মডুলাসের একক কি, যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তার কারণ বিকৃতির কোনো একক নাই, যাহা পীড়নের একক তাহাই আসলে গুণাঙ্কগুলার একক। তাহলে বি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, পিভি ডিভাইডেড বাই ডেল ভি। তাহলে এটা হচ্ছে আমাদের বাল্ক মডুলাসের সূত্র। ওকে, এবার কৃত কাজের বিষয়টা আসে, কি পরিমাণ কাজ করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে এখন এই আয়তনের পরিবর্তনে কৃত কাজ, আয়তন পরিবর্তনে কৃত কাজ। ও ভালো কথা, এখানে আরেকটা ছোট জিনিস পড়াই ফেলি, সেটা হচ্ছে সংনম্যতা। সংনম্যতাটা কি, সংনম্যতা হচ্ছে এই বাল্ক মডুলাসের বিপরীত রাশি, মানে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে বাল্ক মডুলাস। তাহলে শর্ট বি 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 আয়তনীয় গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে কে দ্বারা, সম্ভবত আমির হোসেন স্যারের বইয়ে সংনম্যতাকে বি দ্বারা প্রকাশ করছে, এটা ভুল। সম্ভবত আমির হোসেন স্যারের বইয়ে সংনম্যতাকে বি দ্বারা প্রকাশ করছে, এটা ভুল। সংনম্যতা হচ্ছে কে আর বাল্ক মডুলাস হচ্ছে বি। ওখানে সম্ভবত বাল্ক মডুলাসকে সি দ্বারা প্রকাশ করছে, সম্ভবত সি বা কে যে কোনো একটা প্রকাশ করতে পারে। তবে আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে সঠিক, বাল্ক মডুলাসকে বি দ্বারা প্রকাশ করা হয় আর সংনম্যতাকে প্রকাশ করা হয় কে দ্বারা। তাহলে কে সমান সমান কি আসবে, দেখো কি বলছে, আয়তনীয় গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে কে সমান সমান কি আসবে বলো, বিপরীত রাশি কি লেখা যাবে বলো তো, ডেল ভি বাই পিভি এটা হইতে পারে, বা 1 ডিভাইডেড বাই বি এটা বলতে পারো। কিন্তু দেখো তুমি যে বিপরীত রাশি বললা, আমি যদি বলতাম কে ইকুয়ালস টু মাইনাস বি, বিপরীত রাশি হইলো না, বাল্কের বিপরীত হইলো কিনা, এটা তো আসলে সূত্র না, সূত্র আসলেই এটা। তাহলে এখন এইটা বোঝানোর জন্য কি লিখতে হবে, একটা ছোট্ট ওয়ার্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গুণাত্মক, গুণাত্মক বিপরীত রাশি। তাহলে আর ওই মাইনাসটা কেউ দিতে পারবে না। আগে যেটা লিখছিলাম ওটা দিয়ে ম্যাক্সিমাম টিচার নাম্বার দিয়ে দিবে, তবে কেউ যদি নাম্বার কাটতে চায় ওখানে ধরে নাম্বার কাটতে পারে, সেই জন্য আমরা ওই সুযোগটা দিব না। তাহলে এই যে বি এর উল্টা সূত্র, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই পি ভি, এটা হচ্ছে আমাদের সংনম্যতা সূত্র। তাহলে এইটার একক কি হবে বলেন তো, এইটার একক, এটা হচ্ছে গুণাঙ্কের বিপরীত, তাহলে গুণাঙ্কের যা একক হবে এটা তার উল্টা। তাহলে এটা হচ্ছে মিটার স্কয়ার পার নিউটন, মিটার স্কয়ার পার নিউটন বা পার নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার ছিল, তার উল্টা এটা। ঠিক আছে, এখন সংনম্যতা তো বুঝলাম, এই যে ও সংনম্যতার আরেকটা এক সংজ্ঞা কিন্তু বানান যায়। দেখো কোন একটা বস্তুর আয়তন যদি 1 মিটার কিউব হয় এবং সেখানে যদি তুমি 1 প্যাসকেল চাপ প্রয়োগ করো, আয়তন হলো 1 মিটার কিউব এবং চাপ প্রয়োগ করলে 1 প্যাসকেল, আয়তন 1 মিটার কিউব, তাকে চাপ প্রয়োগ করলো, তাহলে তার আয়তনের পরিবর্তন হবে নাকি হবে না, অবশ্যই হবে।
সেটাকে ওই পরিমাণ ডেল ভি পরিমাণ, তাহলে সেই ক্ষেত্রে কে ইকুয়ালস টু ডেল ভি আসলো না। তাহলে দেখো যতটুকু আয়তনের পরিবর্তন হয় তাকেই সংনম্যতা বলে। দুইটা যেহেতু সমান, যতটুকু আয়তনের পরিবর্তন হয় তাকেই সংনম্যতা বলে। তবে শর্ত আছে, শর্ত কি? এই দুইটা হওয়া লাগবে এক এক করে। তাহলে আমরা বলতে পারি 1 মিটার কিউব আয়তনের কোন বস্তুর উপর 1 প্যাসকেল চাপ প্রয়োগ করলে তার আয়তন যতটুকু পরিবর্তিত হয় তাকে সংনম্যতা বলে। আয়তন যতটুকু পরিবর্তিত হয় তাকে সংনম্যতা বলে। শর্ত কি? আয়তন হওয়া লাগবে 1 মিটার কিউব এবং চাপ হওয়া লাগবে 1 প্যাসকেল। ক্লিয়ার? তাহলে এটাও লিখতে পারে। তাহলে বুঝতে পারলাম সেটা কি। সংনম্যতা দ্বারা বুঝাই কি? রাশি বুঝলাম, সংজ্ঞা বুঝলাম, একক বুঝলাম, এটার তাৎপর্য কি? এটা দ্বারা কি বুঝবা? সংনম্যতা বেশি হলে কি হবে, কম হলে কি হবে? তো দেখো এরকম জিনিসটাকে মনে রাখতে পারো। সংনম্যতা যদি বেশি হয় তাহলে সহজে বাঁকানো যায়। সহজ সংনম্যতা মিল আছে, মিল আছে। তাহলে সংনম্যতা বেশি হলে বাঁকানো বা পরিবর্তন করা সহজ। বাঁকানো বা পরিবর্তন করা সহজ। আচ্ছা, সংনম্যতা তো ইয়ার বিপরীত রাশি, বাল্ক মডুলাসের বিপরীত রাশি। তাহলে সংনম্যতা বেশি হলে বাঁকানো যদি সহজ হয় তাহলে বাল্ক মডুলাস তখন বেশি হবে না কম হবে? সংনম্যতা বেশি হলে বাল্ক মডুলাস কি হবে? এই যে উল্টা রাশি না? তাহলে এইভাবে লিখতে পারি যে সংনম্যতা মানে কে যদি বেশি হয় বা বি যদি কম হয় তাকে বাঁকানো বা পরিবর্তন করা কি হবে? সহজ হবে, সহজে বাঁকানো। আর যদি ঘটনাটা হয় উল্টা, সংনম্যতা কম, তাহলে সহজ না, তুলনামূলক কঠিন। সংনম্যতা কম হলে বাল্ক মডুলাস কি হবে? বেশি হবে। তাহলে এটাকে বাঁকানো বা পরিবর্তন করা তুলনামূলক কঠিন। দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মতোই, গুণাঙ্ক যার বেশি তাকে পরিবর্তন করা কি সহজ না কঠিন? কঠিন। এই যে দেখো বাল্ক মডুলাস, এটাও তো গুণাঙ্ক, এটা বেশি তাই পরিবর্তন করা কঠিন। কিন্তু যেহেতু এটার উল্টা হচ্ছে সংনম্যতা, তাই এটাকে বলা যায় বাল্ক মডুলাস বেশি হলে সংনম্যতা কম, সেই ক্ষেত্রে আসলে পরিবর্তন করা কঠিন। তো এমসিকিউ এর জন্য আমাদের এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো সংনম্যতা কি জিনিস, এটা কি বুঝতে পারছো? সংনম্যতা কাকে বলে? আয়তনীয় গুণাঙ্কের গুণাত্মক বিপরীত রাশিকে সংনম্যতা বলে। বা তুমি এটাও বলতে পারো 1 প্যাসকেল 1 মিটার কিউব আয়তনের কোন বস্তুর উপর 1 প্যাসকেল চাপ প্রয়োগ করলে তার আয়তন যতটুকু পরিবর্তন হয় তাকেই তুমি সংনম্যতা বলতে পারো। ওকে, এবার আমাদের আয়তন পরিবর্তনে কৃতকাজ। আমরা যখন তাপ গতিবিদ্যা অধ্যায় পড়ছিলাম তখন 4 ধরনের প্রক্রিয়া পড়ছিলাম: সমষ্ণ প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার বেলায় কিন্তু আয়তনটা চেঞ্জ হইতো। তো সমচাপীয় প্রক্রিয়ায় আয়তনটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের সূত্র কারো মনে আছে? সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের সূত্র, সমচাপীয় প্রক্রিয়ায় W ইকুয়ালস টু কি লেখা যায়? জোরে বলো, যে বলছো জোরে বলো। পি ডেল ভি বা পি ডিভি, এটা হচ্ছে স্থির চাপে বা সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। আর যদি ডিভি লিখি তাহলে যে কোনো সময় খাটবে, যদি ডিভি লিখি তাহলে যে কোনো ক্ষেত্রেই খাটবে। তাহলে দেখো আয়তনের যদি পরিবর্তন হয় তাহলে আমি পি ডিভি লিখতে পারি যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা লিখতে পারি। তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করি, এইখানে দেখো তো, এই যে বাইরে থেকে বল প্রয়োগ করছো, তার মানে এই যে এখানে চাপ সৃষ্টি হয়েছে, তাহলে সেই চাপের কারণে আয়তনের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কি পরিমাণ কাজ করতে হয়েছে সেটা আমাদের বের করতে হবে। এই যে এখানে সংকুচিত করলা, তাহলে কিছুটা কাজ করতে হবে বা কিছুটা শক্তি এখানে জমা হবে, যেটাকে আমরা সঞ্চিত শক্তি আকারে বলতে পারতেছি। তাহলে সেই সঞ্চিত শক্তি বের করবা, সরাসরি মান বসাইলেই হয়ে যায়। তো যদি যদি এই চাপটা কনস্ট্যান্ট থাকে, দেখি তো এই চাপ কি কনস্ট্যান্ট নাকি পরিবর্তনশীল। দেখো এইখান থেকে জিনিসটাকে দেখো, পি সমান সমান কি আসতেছে? বি ডেল ভি ডিভাইডেড বাই ভি। বি মানে বাল্ক মডুলাস, এটা কনস্ট্যান্ট। ভি মানে আদি আয়তন, এটাও কনস্ট্যান্ট। কিন্তু ডেল ভি মানে আয়তনের পরিবর্তন, এইটা তো কনস্ট্যান্ট না। আয়তনের পরিবর্তন যত কম হবে চাপ তত কম, আয়তনের পরিবর্তন যত বেশি চাপ তত বেশি। তাহলে চাপ আয়তনের পরিবর্তনের উপর নির্ভরশীল। চাপ যদি আয়তনের পরিবর্তনের উপর নির্ভরশীল হয় তাহলে তো এটা ধ্রুব চাপ না, পরিবর্তনশীল চাপ। তাহলে পরিবর্তনশীল চাপের জন্য কৃতকাজের সূত্র কি হবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা বের করতে হবে। ইন্টিগ্রেশন অফ পি ডিভি cos থিটা, লোয়ার লিমিট হচ্ছে vi থেকে vf পর্যন্ত। এই যে এখানে ডিভি মানে আয়তনের সাপেক্ষে পরিবর্তন, তাই লিমিটটাও আয়তনেরই বসাইতে হবে। যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করবা বা ডিফারেন্সিয়েট করবা, লিমিটটা তারই বসাইতে হবে।
যদি ডিফারেন্সিয়েটের কোনো লিমিট নেই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখন আমরা একটু আমাদের মতো করে কাজ করি। দেখো তো চাপ যেদিকে আয়তনের পরিবর্তন সেদিকেই না, চাপ যেদিকে আয়তনের পরিবর্তন যদি সেদিকেই হয় তাহলে থিটা তো 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় এই পুরো অ্যানসারটা কত 1, এই পুরো অ্যানসারটা হচ্ছে 1। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ p এর জায়গায় আমরা কি লিখতে পারি, b del v ডিভাইডেড বাই v, b del v ডিভাইডেড বাই v, আর এর সাথে আসছে dv। লোয়ার লিমিট প্রথমে আয়তনের পরিবর্তন ছিল 0, পরবর্তীতে আয়তন কতটুকু চেঞ্জ হয়েছে, del v পরিমাণ চেঞ্জ হয়েছে, পরবর্তীতে আয়তন কতটুকু চেঞ্জ হয়েছে, del v পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে এখন ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী প্রথমে কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসো, কনস্ট্যান্ট হচ্ছে b এবং হচ্ছে v। তাহলে ইন্টিগ্রেশন অফ del v 0 থেকে del v পর্যন্ত, আর এটা হচ্ছে dv। দেখো এখানে অনেকের ইন্টিগ্রেশন করতে প্রবলেম হয়, এই জন্য তোমরা যদি মনে মনে এই del v টাকে ওই যে ছোট হাতের v দ্বারা পড়তা তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হতো। তো ইন্টিগ্রেশন অফ v dv, এটার ইন্টিগ্রেশন কি বলতো, v dv যদি হয়, v dv হলে কি হবে বলতো, তাহলে এখানে আমরা কি করতেছি, এই del v টাকেই ছোট হাতের v কনসিডার করতেছি। তাহলে b ডিভাইডেড বাই v ইকুয়ালস টু v স্কয়ার ডিভাইডেড বাই 2, এই v টা কিন্তু স্মল লেটার, আর এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে v। তাহলে এখন দেখো তো প্রথমে আপার লিমিট বসাইতে হবে তারপরে লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট বসাইলেও যা হবে না বসাইলেও তা হবে, জাস্ট খালি v এর জায়গায় v তো কোনো চেঞ্জই নাই, কি আসতেছে হাফ b v স্কয়ার ডিভাইডেড বাই v, এটাই না, এরকমই তো। এখন দেখো এই যে ছোট হাতের ভি অনেকের জন্য প্রবলেম, কিছুক্ষণ পরে আবার একজন কেটে দিবে, দুইটাতে ছোট হাতের একটা বড় হাতের ভুলে যাবে, দিবে কেটে, কিন্তু এটা তো কাটাকাটি যায় না, তাহলে কি থাকতেছে হাফ বি ডেল ভি এর উপর স্কয়ার ডিভাইডেড বাই ভি। তো এটাই হচ্ছে আমাদের টোটাল আয়তনের পরিবর্তনের কৃতকাজের সূত্র। দেখো এই সূত্রের আগের সূত্র কিন্তু একই রকম, আগের বেলায় আমাদের ইয়ং এর গুণাঙ্কের বেলায় সূত্র কি ছিল, বা দৈর্ঘ্য বিকৃতির বেলায় হাফ ইনটু ওয়াই এ, আচ্ছা এটা মিলবে না, সরি একক আয়তন এটা মিলবে, দুঃখিত, ওখানে ছিল ওয়াই এ এল স্কয়ার বাই এল, তাই না? ওকে, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে টোটাল আয়তনের পরিবর্তনের কৃতকাজ। এখন এখানে তুমি চাইলে আরেকটু মডিফাই করতে পারো, যদিও ম্যান্ডেটরি না। এই বি এর জায়গায় কি লেখা যায় বলেন তো, বি এর জায়গায় লেখায় পি ভি ডিভাইডেড বাই ডেল ভি, তাহলে লেখো পি ভি ডিভাইডেড বাই ডেল ভি, তার সাথে থাকলে হচ্ছে ডেল ভি এর উপর স্কয়ার ডিভাইডেড বাই আসতেছে হচ্ছে কি বলেন তো ভি। তাহলে এখন ডেল ভি কাটা গেলে একটা ডেল ভি থাকে, তাহলে সেটা থাকে উপরে, তাহলে আমরা একটা কাজ করি, হাফ পি ভি ডেল ভি, নিচের এই যে এটাকে গুণন দিয়ে উল্টাই দিলে উপরে কি চলে যাবে বলতো, উপরে যাবে হচ্ছে কি, উপরে যাবে কি 1, নিচে আসবে ভি, ভি ভি কাটা, তাহলে হাফ পি ডেল ভি, এটা আসছে না, হাফ পি ডেল ভি। আরেকবার একটু চেক করি কোথাও করতে ভুল হইলো কিনা, বাল্ক মডুলাস হচ্ছে পি ভি ডেল ভি ইনটু ডেল ভি স্কয়ার, আচ্ছা ডিভাইডেড বাই ভি, তাহলে হচ্ছে এটা কাটা গেল, একটা ডেল ভি থেকে গেল, তাহলে উল্টায় গেল 1 ভি, ভি আর ভি কাটা পি ডেল ভি, ঠিক আছে, এটা আরেকটা সূত্র হতে পারে। মজার বিষয় হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির ম্যাথগুলা যে পরিমাণে আসে এগুলা আসেই রয়েছে, দৈর্ঘ্য বিকৃতির দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্য পরিবর্তনের কৃতকাজ, ওগুলোর সূত্র যত বেশি আসে এগুলা আসেই না। এরপর এটা যেটা ক্রিন্তন, এটা আসার সম্ভাবনা আরো কম, মানে একাডেমিক লাইফে, অ্যাডমিশনে না কিন্তু একাডেমিকে। এবার আগের মতো একক আয়তনের কৃতকাজ, আগের মতো একক আয়তনে কৃত কাজ, আচ্ছা এখানেও কিন্তু গ্রাফ থেকে কাজ বের করা যায় একই রকম, যদি তুমি চাপ বনাম আয়তনের পরিবর্তনের গ্রাফ আঁকাও, চাপ বনাম আয়তনের পরিবর্তনের গ্রাফ কেমন আসবে বলতো, এইদিকে ধরো চাপ, এইদিকে ধরো আয়তনের পরিবর্তন, এই গ্রাফটা কেমন আসবে, মূল বিন্দুগামী সরল রেখা, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষে, এটা হলো এক্স অক্ষে, আর এই পুরাটুকু হলো কনস্ট্যান্ট এম, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, এবং এইটার অন্তর্ভুক্ত অংশের ক্ষেত্রফলই হইল কৃত কাজ। কৃত কাজ হচ্ছে এই অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, দেখো এই যে এটাই সূত্র। একক আয়তনের কৃত কাজ,
একক আয়তনে কৃতকাজ বা সঞ্চিত শক্তি। একক আয়তনে কৃতকাজ বা সঞ্চিত শক্তি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আগের বারের মতোই এই যে কৃতকাজটা বের করলে তো টোটাল আয়তনের কৃতকাজ, তাহলে টোটাল আয়তনের কৃতকাজ যদি এইটা হয় তাহলে একক আয়তনের কৃতকাজ তুমি কেমনে বের করবা? টোটাল আয়তন ভি আয়তনে কৃতকাজ, আয়তনে কৃতকাজ এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি বা ডাব্লিউ প্রাইম ধরলেও হয়, একটা ধরলেই হলো। কৃতকাজ ধরো ডাব্লিউ, তাহলে একক আয়তনের কৃতকাজ কত হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। একটু আগেও আমরা একবার বললাম যে তুমি যদি একক আয়তনের কৃতকাজ বের করতে না চাও, মানে সূত্র মুখস্থ করতে না চাও, তুমি কি করবা? মোট কৃতকাজ বের করবা, তাকে মোট আয়তন দ্বারা ভাগ করে ফেলবা, কাজ হয়ে যাবে। মোট কৃতকাজ বের করে মোট আয়তন দ্বারা ভাগ করবা, হয়ে যাবে। তাহলে দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের ইউ বা ডাব্লিউ প্রাইম। তাহলে ইউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। এই ডাব্লিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডাব্লিউ এর জায়গায় লিখতে পারি হচ্ছে হাফ বি ডেল ভি এর উপর স্কয়ার ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো এই যে মাঝখানের ভাগ চিহ্নটাকে যদি গুণন দিয়ে উল্টায় দেই, ভাগ চিহ্নকে যদি গুণন দিয়ে উল্টায় দেই, তাহলে উপরে আসবে 1, নিচে আসবে ভি। দেওয়া যাবে একবারে? তাহলে দেখো কি দাঁড়াচ্ছে উপরে হাফ বি ডেল ভি স্কয়ার ডিভাইডেড বাই নিচে আবার কি আসতেছে? ভি স্কয়ার, এরকম আসতেছে না? এখন দুইটার উপরে স্কয়ার আছে, তো একবারে হোল স্কয়ার দিয়ে দাও, ডেল ভি ডিভাইডেড বাই ভি। শর্ট করতেছি, তুমি চাইলে বড়টা লিখতে পারো। এখন একটু তাকাও, এই যে বি, বি মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক না? আয়তনের বেলায় তাই আয়তনীয় গুণাঙ্ক। তাহলে হাফ ইনটু গুণাঙ্ক ইনটু, দেখো তো এই যে ডেল ভি বাই ভি, ডেল ভি বাই ভি এটা কি? আয়তন বিকৃতি। তাহলে সেই অনুযায়ী আমি কি লিখতে পারি? বিকৃতি এর উপর স্কয়ার। দেখো একটু আগেও কিন্তু আমরা এই সূত্রই লিখছিলাম। তারের প্রসারণের বেলায় একক আয়তনের কৃতকাজ হাফ গুণন গুণাঙ্ক ইনটু বিকৃতি স্কয়ার। এখানেও তাই, জাস্ট আয়তন পরিবর্তন হচ্ছে জন্য গুণাঙ্কটা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটা হলো বাল্ক মডুলাস। এই জায়গায় হবে বাল্ক মডুলাস। এই জিনিসটাকে তুমি আরেকটু মডিফাই করতে পারো। কিভাবে করতে পারো একটু তাকাই এখানে। ইউ ইকুয়ালস টু হাফ, বি এর জায়গায় কি লেখা যায়? বি এর জায়গায় লেখা যায় পিভি ডিভাইডেড বাই ডেল ভি, পিভি ডিভাইডেড বাই ডেল ভি ইনটু ডেল ভি স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার। তাহলে ডেল ভি কাটা গেল, একটা থাকবে, ভি ভি কাটা গেলে একটা থাকবে। তাহলে হাফ ইনটু পি ইনটু ডেল ভি ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো এই যে পি, এটাকে আমরা কি লিখতে পারি না? এফ ডিভাইডেড বাই এ ইনটু ডেল ভি ডিভাইডেড বাই ভি। তাকাও তো, এটাও আরেকটা সূত্র। এখন এই যে এফ ডিভাইডেড বাই এ, ওই এফ ডিভাইডেড বাই এ মানেই কি? পীড়ন, এবং ডেল ভি বাই বি মানেই হচ্ছে বিকৃতি। তাহলে আগের বারের মতোই একক আয়তনের কৃতকাজ হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। তাহলে যে কোনো ধরনের বিকৃতির বেলায়, যে কোনো ধরনের বিকৃতির বেলায় এটা হবে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। ক্লিয়ার? দেখো এই যে আয়তনের পরিবর্তনের বেলায় বা এই ক্ষেত্রে কোনো রকম কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন, আচ্ছা, বা ব্যবর্তন বা মোচর বিকৃতি, এই জিনিসটা কি? তুমি যখন কোনো একটা বস্তুর একটা পৃষ্ঠের সাপেক্ষে আর একটা পৃষ্ঠের পরিবর্তন ঘটাবা, তখন সেটাকে আমরা বলবো যে কৃন্তন বিকৃতি বা মোচর বিকৃতি। তুমি একটু চিন্তা করো, আমার হাতে এখানে একটা বই বা গাইড আছে, তো নিচের পৃষ্ঠটা আমি ফিক্স করে রাখলাম, নিচের পৃষ্ঠটা ফিক্স করে রেখে আমি যদি উপরের এই তলে বল প্রয়োগ করে এটাকে একটু সরাই, একটু যদি সরাই, তাহলে দেখো এখান থেকে কিছুটা সরে আসছে না? নিচের তল কি পরিবর্তন হয়েছে? নিচের সারফেস কিন্তু চেঞ্জ হয়নি, উপরের সারফেসটা পরিবর্তন হয়েছে। যার কারণে দেখো তো বস্তু আগে ছিল এইরকম, মানে আয়তাকার ছিল, থেকে যদি একটু নিয়ে আসি তাহলে দেখো সামন্তরিক টাইপ চলে আসছে, তাই না? সামন্তরিক হয়ে গেছে। তাহলে এই যে বিকৃতি হয়েছে না, এই বিকৃতিটাই হলো কৃন্তন বিকৃতি। এখানে তুমি একটু চিন্তা করো, একটা স্কেল একটা স্কেল দাও তো, স্কেলটা দাও। দেখো স্কেলের কথা তুমি চিন্তা করো, স্কেলটা এখানে আমি প্রথমে ধরে রাখার চেষ্টা করি, একদম স্ট্রেট, স্কেলটা স্ট্রেট হয়ে আছে। এখন যদি আমি বইটাকে একটু সরাই ফেলি, তাহলে স্কেলের এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে না? যদি চিন্তা করি যে এখানে তাকাও, এখানে এরকম করে ধরে আছে, বইটাকে একটু এইভাবে করে সরাই, এরকম স্পর্শতলে বল প্রয়োগ করে একটু সরাই, প্রথমে ছিল এইরকম, ঠিক এইভাবে স্পর্শতলে বল প্রয়োগ করে যদি একটু সরাই এরকম, তাহলে দেখো নিচের অংশ এখন স্কেলের সাথে টাচ লাগে আছে, কিন্তু উপরে কিছুটা সরে আসছে। এই যে যতটুকু সরে আসছে এটাকেই বলা হয় হচ্ছে কৃন্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি, বা আমরা এটাকে মোচর বিকৃতিও বলে থাকি। একটা যদি চিত্র আঁকাই, চিত্র আঁকাইলে দেখতে কিছুটা এরকম হবে।
তো তুমি এই দেশে হাত দিয়ে এরকম প্রয়োগ করছো, হাত দিয়ে বল প্রয়োগ করছো এই দিকে, বলের ডিরেকশন হচ্ছে এই, কিন্তু এই বলটা হচ্ছে স্পর্শকীয়, মানে স্পর্শ করে বল কিন্তু নিচের দিকে প্রয়োগ করতেছে না, বলের সামনে নিয়ে যাচ্ছে, বলের ডিরেকশন এই দিকে প্রয়োগ করছে এই পৃষ্ঠের উপর। এই পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমি কনসিডার করলাম হচ্ছে এ। তাহলে দেখো বল প্রয়োগ করার পরে কি হয়েছে, শেপটা একটু চেঞ্জ হয়ে আসছে। চেঞ্জ হয়ে আসলে কেমন দাঁড়াবে, ধরো এই পৃষ্ঠটা আসবে হচ্ছে এরকম একটা জায়গায়, এটা এটা জায়গায় এইরকম, এটা যাবে এইখানে, এই প্রান্ত চলে যাবে এইখানে পিছনে এরকম, আবার এই প্রান্তটা আসবে এইখানে, এটা আসবে এইখানে, এটা যাবে এইখানে, আসবে এইরকম কিছুটা, এরকম ডিফরমেশন চলে আসবে, চেঞ্জ আসবে। তো এইভাবে তোমার আঁকানোর দরকার নেই, তুমি যেটা মনে রাখবা যেভাবে তুমি আঁকাবা সেটা হচ্ছে সামনে থেকে দেখতে কেমন মনে হচ্ছে বা একটা পাশ থেকে দেখতে কেমন মনে হচ্ছে। তুমি দেখতেছিলে সামনে থেকে কেমন ছিল, এটা ছিল এরকম আয়তক্ষেত্র, প্রয়োগ করছে কোথায়, এই যে এই পৃষ্ঠতলের উপর এইদিকে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করার কারণে এই ক্ষেত্রটা কেমন হয়ে গেছে, এটা এইরকম হয়ে গেছে, এইরকম। একটু আগে আমরা বললাম না যে আয়তক্ষেত্র কেমন হয়ে গেল, সামান্তরিক টাইপ হয়ে গেল। তাহলে দেখো এই যে এইখানে এতটুকু সরণ ঘটছে, পার্শ্ব সরণ বলে এটাকে, পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ, এটাকে তুমি এক্স দ্বারা প্রকাশ করতে পারো যে এক্স পরিমাণ পার্শ্ব সরণ ঘটছে। তাহলে নিচের পৃষ্ঠর তুলনায় উপরের পৃষ্ঠ সরে গেছে না, নিচের পৃষ্ঠ তো ফিক্স, তার তুলনায় উপরের পৃষ্ঠ সরে গেছে। তাহলে নিচের পৃষ্ঠ থেকে উপরের পৃষ্ঠের যে দূরত্ব এটাকে আমরা কনসিডার করতেছি হচ্ছে এইচ। তাহলে দেখো আমরা যদি বলি রৈখিক সরণ কতটুকু, তাহলে এক্স পরিমাণ, যদি বলি কৌণিক সরণ কতটুকু, এই যে থিটা পরিমাণ। রৈখিক সরণ পার্শ্ব সরণ এক্স পরিমাণ, কৌণিক সরণ কতটুকু অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট হয়েছে এতটুকু থিটা। তাহলে এই যে যতটুকু সরে আসছে এটাই হলো বিকৃতি। নরমালি আমরা বিকৃতি কি বলি, একক মাত্রায় পরিবর্তনটাই হচ্ছে বিকৃতি। তাহলে এখানে একক মাত্রায় কিসের পরিবর্তন হয়, দেখো এই যে লম্ব দূরত্ব বা দৈর্ঘ্য এইচ এর সাথে তুলনা করে এক্স পরিমাণ পরিবর্তন হচ্ছে। এবার একক মাত্রা বলতেই এইচ এর সাথে তুলনা আসবে। তাহলে আমরা যদি একটু লিখি তাহলে কেমন আসবে, এইচ লম্ব দূরত্বে, এইচ দূরত্বে সরণ হয় হচ্ছে এক্স পরিমাণ। তাহলে একক লম্ব দূরত্বে সরণ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এইচ। যে একক লম্ব দূরত্বে সরণ বা একক লম্ব দূরত্বে যে পার্শ্ব সরণ করছে বা যতটুকু পরিবর্তন ঘটছে তাকেই আমরা বলবো হচ্ছে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি তাহলে কি আসতেছে, এক্স ডিভাইডেড বাই এইচ। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে কিনা। তো সমকোণী ত্রিভুজের বেলায় তুমি কোণের বিপরীত বাহু লম্বটা এখানে জানো, তারপরে এটা হচ্ছে আমাদের ভূমি, এটাও তুমি জানো, ভূমি আছে লম্ব আছে, এই কৌণিক সরণ তুমি কেমনে বের করবা, কোন ত্রিকোণমিতিক অনুপাত আসতে পারে, সাইন আসবে, সাগরে লবণ আছে, এই সরি ট্যান আসে, ট্যান সরি ট্যান লম্ব, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এইচ। তাহলে দেখো এই যে এক্স বাই এইচ এটাকে আমরা কি বলতে পারি, ট্যান থিটাও বলতে পারি। তোমাদের বইগুলোতে দেখবা ট্যান থিটা ইকুয়ালস টু শুধু থিটা লেখা আছে বা থিটা সি লেখা আছে উপরে ছোট্ট করে, থিটা রেডিয়ান কেন লেখা আছে তুমি একটু চিন্তা করো, ছোটবেলা থেকে মনে হয় পড়ছিলে কিনা, মানে 9 থেকে হয়তো বা পড়ানো হয় যে থিটা এর মান খুবই ক্ষুদ্র হলে, আমরা নিউটনের বলবিদ্যাতেও করছি, থিটা এর মান খুবই ক্ষুদ্র হলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু থিটা, সবই সেম হয় থিটা এর মান খুবই ক্ষুদ্র হলে। দেখো এখানেও কিন্তু অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র ছিল, এই যে বইটা সরে গেছে, খুব বেশি কোণে কি সরছে, খুবই সামান্য 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 4 ডিগ্রি। যদি আরো বেশি সরতো, তুমি চিন্তা করো উপরের পৃষ্ঠটা যদি নিচের পৃষ্ঠ থেকে আরো বেশি সরে যায় তাহলে কি দুইটা ইনট্যাক্ট থাকবে, উপরের পৃষ্ঠটা সরতে সরতে যদি অনেক বেশি সরে যায় এই দুইটা পৃষ্ঠ কি একটার সাথে একটা জোড়া লাগানো থাকবে না, ছিঁড়ে যাবে, তাহলে স্থায়ী বিকৃতি হয়ে যাবে, স্থিতিস্থাপক সীমা ক্রস করে যাবে, আমরা তো তা চাচ্ছি না, স্থিতিস্থাপক সীমার মধ্যে হিসাব নিকাশ করতে চাচ্ছি। এই জন্য এই ট্যান থিটার জায়গায় সাইন থিটা ইকুয়ালস টু শুধু থিটাও লেখা যাইতে পারে, তবে তোমাদের এটা করার দরকার নেই, যা আসবে ট্যান থিটা দিয়ে বসাই দেবে, এমনি মান ছোট হয়ে আসবে, তোমার করার দরকার নেই। এবার হচ্ছে পীড়ন, তাহলে পীড়ন ইকুয়ালস টু কি লেখা যায়, এফ ডিভাইডেড বাই এ। এই এফটা কি, ওই যে তুমি বলটা প্রয়োগ করছো সেই বল, আর এটা কি, যে পৃষ্ঠের উপর বল প্রয়োগ করছো সেই পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো তুমি যদি এই পৃষ্ঠের উপর বল প্রয়োগ না করে তুমি যদি এই পৃষ্ঠের উপর বল প্রয়োগ করতে তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা নিতে, যে পৃষ্ঠের উপর বল প্রয়োগ করবা সেই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কনসিডার করবা। তাহলে পীড়ন পেয়ে গেলাম, বিকৃতি পেয়ে গেলাম। তাহলে এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক,
স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ককে প্রকাশ করা হয় ইটা দ্বারা। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে পীড়ন হচ্ছে f ডিভাইডেড বাই a, বিকৃতি হচ্ছে x ডিভাইডেড বাই h। তাহলে দেখো এটাকে যদি একটু সুন্দর করে লেখা হয়, এই x ডিভাইডেড বাই h এটাকে আবার কি লেখা যাবে বলো তো? tan থিটা লেখা যাবে না? তাহলে ইটা ইকুয়ালস টু f, আচ্ছা tan থিটার 1 উপরে চলে গেলে a tan থিটা আসবে না? দেখো তো a tan থিটা আসবে কিনা। এই যে এখানে f ডিভাইডেড বাই a, ভাগ চিহ্নকে গুণন দিয়ে উল্টাই দিলে tan এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 যাবে উপরে, a থেকে যাবে নিচে, মানে tan থিটা থেকে যাবে নিচে। তাই আসলে f ডিভাইডেড বাই a tan থিটা। এটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি বা ক্রিন্তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মোচর বিকৃতির জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এবার এর জন্য কৃত কাজ, মুখস্থ করার দরকার নেই, প্রমাণ টমানও দেখাচ্ছি না, আগেরটার সাথে মিল করে রাখবা। আবারও বলতেছি এই টাইপের গুলা সিকিউতে আমাদের একাডেমিক লাইফে আসার পসিবিলিটি খুবই কম, একদমই কম আসে। তাহলে আমরা সেটাকে আগেরটার সাথে তুলনা করব। দেখো দৈর্ঘ্য বিকৃতিটা সব থেকে বেশি আসে। দৈর্ঘ্য বিকৃতির বেলায় কৃত কাজের সূত্র কি? হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল, তাই না? দৈর্ঘ্য বিকৃতির বেলায় কৃত কাজ। তাহলে এই ক্ষেত্রে ক্রিন্তন বিকৃতির বেলায় কৃত কাজ তুমি এর সাথে তুলনা করবা। হাফ ওয়াই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এখন তো ক্রিন্তন বিকৃতি, তার জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটা? ইটা। ক্ষেত্রফল এ এখানেও আছে। দেখো এই যে এল বাই এল, এটা আমাদের কি ছিল বলতো? দৈর্ঘ্য বিকৃতি ছিল। দৈর্ঘ্য বিকৃতি ছিল এল বাই এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতির জায়গায় আছে ক্রিন্তন বিকৃতি, সেটা হচ্ছে x ডিভাইডেড বাই h। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই h, এটা হলো কৃত কাজ। ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে কৃত কাজ, বা এটাকে আমরা সঞ্চিত শক্তিও বলতে পারবো। তাহলে এবার হচ্ছে একক আয়তনে। একক আয়তনে কৃত কাজ, সকল ক্ষেত্রে একক আয়তনে কৃত কাজের সূত্র আমরা কি বলছিলাম বলতো? একক আয়তনের কৃত কাজ যদি ইউ দ্বারা প্রকাশ করি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা একটা বলছিলাম তাই না? আর একটা কি বলছিলাম? হাফ ইন্টু স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু বিকৃতি এর উপর স্কয়ার। তাহলে দেখি তো এইখানে এটা খাটে নাকি, বা এখানে সূত্রটা কেমন দেখাবে? তাহলে সূত্রটা আসবে এরকম, হাফ ইন্টু পীড়ন হচ্ছে f ডিভাইডেড বাই a, আর বিকৃতি হচ্ছে x ডিভাইডেড বাই h। আর এই নিচেরটা কেমন আসবে? হাফ ইন্টু ইটা ইন্টু বিকৃতি হচ্ছে x ডিভাইডেড বাই h, তার উপর স্কয়ার। জি, x h দুটার অনুপাত মিলে বিকৃতি। ও এ দূরত্বে হচ্ছে পরিবর্তন বা সরণ, h দূরত্বে পার্শ্ব সরণ হচ্ছে x। তাহলে একক দূরত্বে পার্শ্ব সরণ। দেখো যদি এটা বোঝা হয়ে থাকে তাহলে আমাদের পড়া আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।